দামি মডেলের বাইক R15 নিয়ে রকি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর প্রবেশ করে। পরে তার সাদা কালারের টি শার্ট, কালো কালারের জিন্স প্যান্ট, ডান হাতে ড্রাগনের ট্যাটু করা, চোখে স্টাইলিশ চশমা, গলায় মোটে চেন। টি শার্টের ভেতর দিয়ে সিক্স প্যাক বডিটা ভালোই বোঝা যাচ্ছে। প্রায় অনেক ছেলে মেয়ে চেয়ে আছে রকির দিকে। কিছু ছেলের হিংসা হচ্ছে রকির প্রতি, আর কিছু মেয়ের মুখে রাগের আভা ফুটে উঠেছে, কারণ রকি তাদের বয়ফ্রেন্ডের থেকে বেশি সুন্দর। রকি বাইকটা পার্ক করে আশেপাশে তাকায়। অনেক মেয়ে তার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। রকি মুচকি এসে মাথাটা উঁচু করে ক্লাসের উদ্দেশ্যে রওনা দেয়। ছেলেটা কে? আর ভার্সিটিতে নতুন মনে হচ্ছে। এত স্টাইল করে ভার্সিটিতে আসার কি দরকার? ওর সম্পর্কে আমার সব ডিটেলস চাই। কথাটা বলে থামে নাহিদ। ভার্সিটির সভাপতির ছেলে নাহিদ। বড় ছোট সবার জন্য নাহিদ একটা আতঙ্ক। বড় ছোট সবাইকে র্যাক দেয় সে। এতক্ষণ বসে বসে রকির দিকেই তাকিয়েছিল সে, আর দেখছিল রকির অ্যাটিটিউড। প্রায় সব মেয়ে চেয়ে আছে রকির দিকে, যার জন্য নাহিদ রেগে যায়। তার বন্ধুদের কথাটা বলে। নাহিদ পকেট থেকে আরেকটা সিগারেট বের করে জ্বালায়, আর বিষাক্ত ধোঁয়াগুলো মুক্ত বাতাসে ছেড়ে দেয়। পেছন থেকে আরাপ নামের একটা ছেলে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে নাহিদের সামনে দাঁড়িয়ে বলতে থাকে। নাহিদ, নতুন ছেলেটার নাম রকি, তৃতীয় বর্ষে পড়ে, আমাদের থেকে এক ক্লাস নিচে। আরাফের কথা শুনে নাহিদ সিগারেট টানতে টানতে বলে। তাহলে তো বেশ ভালো হবে আমার, কারণ সে তো আমার জুনিয়র। নাহিদ, সামনে চেয়ে দেখ ভাই, একটা গরম মাল আসতেছে। সিয়ামের কথা শুনে নাহিদ ক্যাম্পাসের গেটের দিকে তাকায়। দেখে একটা মেয়ে আসতেছে। পরে তার হলুদ একটা জামা, চোখে স্টুডেন্ট চশমা, ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছে। নাহিদ সিয়ামকে বলে। শ্যাম, মালটাকে ডাক দে তো। নাহিদের অনুমতি পেয়ে শ্যাম মেয়েটাকে ডাক দেয়। মিম মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তার বাবা সরকারি চাকরি করে। ছোট্ট একটা ভাই আছে, সে ক্লাস 9-এ পড়ে। মিমের ছোট থেকেই স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। তাই কলেজ পাশ করেই ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে প্রথম বর্ষে ভর্তি হয়। আজ তার ভার্সিটির প্রথম দিন। তাই হলুদ একটা জামা পরে ব্যাগ কাঁধে ঝুলিয়ে ক্যাম্পাসে ঢুকে পড়ে। ক্যাম্পাসটা খুবই সুন্দর আর বড়, তাই সে ঘুরে দেখছিল। তখনই পেছন থেকে কেউ এই হলদে পরি। কথাটা বলে জোরে ডাক দেয়। মিম চমকে উঠে পেছনে ফিরে তাকায়। দেখে বাইকের উপর আরাম করে বসে একটা ছেলে সিগারেট টানছে, আর 3টা ছেলে পাশে দাঁড়িয়ে আছে। মিম বুঝতে পারছে না কাকে ডাকছে হলদে পরি বলে, তাই সে আবারও ঘুরে দেখতে থাকে ক্যাম্পাসটা। কিন্তু আবার কেউ এই চোখে চশমা, হলুদ ড্রেস, তোমাকেই ডাকছি। কথাটা বলে ডাক দেয়। মিম আশেপাশে তাকিয়ে দেখে ক্যাম্পাসে এমন হলুদ ড্রেস সে ছাড়া আর কেউ পরেনি, তাই সে ছেলেগুলোর কাছে যেতে থাকে। মিম সবাইকে উদ্দেশ্য করে বলে। জি ভাইয়া, আমাকে এভাবে ডাকার কি কারণ? মিমের কথা শুনে নাহিদ হালকা করে ছোট্ট একটা হাসি দেয়। সিএম মিমকে বলে। মামুনি, কি ভার্সিটিতে নতুন এসেছো? মিম বুঝতে পারছে তার সাথে এমন কি হবে, তাই সে জবাব দেয়। জি ভাইয়া, প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আরাফ আমি নিজের জায়গা থেকে হালকা সরে এসে মিমের পাশে এসে দাঁড়িয়ে বলতে থাকি, তা মামুনি দেখতে তো খুব সুন্দর, রূপে তো আগুন ধরছে, তা সেই আগুনে পোড়ার একটু সুযোগ দাও আমাদের। মিম বুঝতে পারছে না কি বলছে। এগুলো কি সে প্রশ্ন করে? ভাইয়া কি বলছেন বুঝতে পারছি না। মিমের কথা শুনে নাহিদ বাইক থেকে নেমে সিগারেটের শেষ অংশটা জোরে একটা টান দিয়ে মুখের সমস্ত ধোঁয়াগুলো মিমের মুখের ওপর ছাড়ে। মিম জোরে জোরে কাশতে থাকে, যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম। মিমের অবস্থা দেখে সবাই জোরে জোরে হাসতে থাকে। নাহিদ মিমের একেবারে কাছাকাছি চলে আসে। দুজনের নিঃশ্বাস দুজনের মুখে এসে পড়ছে। মিমের খারাপ লাগছে, তবুও নাহিদকে কিচ্ছু বলছে না। নাহিদ ডান হাত দিয়ে মিমের চুলের পিছনে চাপ দিয়ে ধরে, কানের কাছে মুখ নিয়ে বলতে থাকে। তোকে আমার পছন্দ হয়ে গেছে। তুই শুধু একটা রাত আমার বিছানাটা গরম করে দিবি। তোর এই রূপের আগুনে আমি নিজেকে পুরাতে চাই। নাহিদের কথাটা শেষ হবার সাথে সাথে মিম সামান্য দূরে যেয়ে নাহিদের বাম গালে কুশ একটা চড় মেরে চিৎকার করে বলে। তুই কি আমাকে সেসব মেয়েদের মতো পেয়েছিস যারা দেহ বিক্রি করে খায়? আমি কি পতিতা? এতই যদি মেয়েদের দেহের লোভ থাকে তাহলে পতিতালয়ে চলে যা। কথাটা বলে মিম থামে না, দৌড়ে ক্লাসের দিকে চলে যায়। আর নাহিদ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাম হাত গালে দিয়ে ফুঁসতে থাকে। এই ছেলে, তুমি অনেকক্ষণ ধরে দেখছি বাইরের দিকে চেয়ে আসো। নতুন এসেছো আর এখনই ক্লাসে মনোযোগ নেই। বাইরে তাকিয়ে কি দেখো? কথা শুনে রাখি বাইরে থেকে দৃষ্টি সরিয়ে সামনে থাকা স্যারের দিকে তাকায়। তিনি রকিকে উদ্দেশ্য করে কথাটা বলেছেন। রকি এতক্ষণ বাইরে নাহিদের কর্মকাণ্ড দেখছিল আর আগে ফুঁসছিল। রকির ক্লাসের জানলা দিয়ে ভালো করে বোঝা যায়। সেখানে নাহিদরা বসে থাকে। রকি নিজের মাথাটাকে ঠান্ডা করে স্যারকে জবাব দেয়। স্যার, কিছু দেখছিলাম না, এমনি ভালো লাগতেছিল না, তাই বাইরের দিকে তাকিয়েছিলাম। স্যার চশমাটা ঠিক করে রকিকে বলে। নতুন জায়গায় প্রথম প্রথম এমন মনে হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তা তুমি কোথা থেকে এসছো? রকি উত্তর দেয়। আমার নিজের কোনো শহর নেই, যেই শহরে পা রাখি
ওইটাই আমার শহর হয়ে যায়। রকির এমন উত্তর শুনে সবাই অবাক। বলে কি ছেলেটা, নিজের কোনো নির্দিষ্ট শহর নেই? রাকি সবার দিকে চেয়ে ছোট্ট করে একটা মুচকি হাসি দেয়। স্যার ক্লাস সম্পূর্ণ করে বাইরে চলে যায়। অনেক স্টুডেন্ট রকির সাথে বন্ধুত্ব করতে আসে, কিন্তু রকি ধনী পরিবারের কারোর সাথে বন্ধুত্ব করতে চায় না। রকি দৃষ্টি যায় সবার লাস্ট বেঞ্চে বসে থাকা একটা ছেলের দিকে, যার পরনে ময়লা ঢিলে ঢালা সাদা কালারের শার্ট, চোখে মোটা ফ্রেমের চশমা, চুলগুলো খানিকটা বড়, মুখের দাড়িতে ভরে গিয়েছে, শরীরের রংটাও হালকা কালো। কিন্তু কেউ ছেলেটার পাশে বসছে না, কারণ ক্লাসের সবাই ধনী পরিবারের সন্তান, ভালো ভালো কাপড় জামা পরা, কিন্তু ছেলেটা গরিব, শরীরে নেই ভালো জামা কাপড়, তাই তার পাশে কেউ বসছে না। রকি নিজের সিট থেকে উঠে দাঁড়ায় আর ছেলেটার পাশে যেয়ে বসে। রকিকে দেখে ছেলেটা অবাক হয়ে যায়, কেননা যেখানে কোনো স্টুডেন্ট তার আশেপাশে বসে না, তার সাথে বন্ধুত্ব করে না, কিন্তু আজ হঠাৎ করে নতুন একটা ধনী পরিবারের ছেলে নিজ ইচ্ছায় তার পাশে বসেছে। এটা তো তার বিশ্বাস হচ্ছে না। রকি ছেলেটার হালকা উজ্জ্বল মুখটা দেখে মুচকি এসে বলে। নাম কি তোমার? ছেলেটা মাথা নিচু করে জবাব দেয়। আবির। আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমি রকি। বলের হাতটা বাড়িয়ে দেয় আবিরের দিকে। আবির অবাক হয়ে যায়। বলে কি ছেলেটা, গরিব ছোট লোক একটা ছেলের সাথে ওর মতো স্মার্ট ছেলে ফ্রেন্ড হওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। বুঝতে পারছে না আবির কি করবে, তবুও ভদ্রতার জন্য আবির কাঁপতে থাকা হাতটা রকির সাথে মিলায়। রকি স্মিত হাসে। রকি কখনো ধনীদের পছন্দ করে না, গরিবের প্রতি তার নিজের একটা টান অনুভব করে, তাই সে গরিবের উপর অত্যাচার সহ্য করতে পারে না। রকি আবিরকে নিয়ে ক্লাস থেকে বের হয়ে আসে, ক্যাম্পাসে আম গাছের নিচে বসে পড়ে। আবির রকির সাথে কথা বলতে বলতে কেমন যেন একটা লজ্জা লজ্জা লাগছে। রকি আবিরকে প্রশ্ন করে। আবির, ওইখানে কতগুলো ছেলে বাইকের উপরে বসে থাকে, ওরা কারা? জানিস বা চিনিস তুই? আবির খুবই পরিচিত ছেলেগুলো, নাহিদ, সিয়াম, আরাব, শাকিন। আর ভার্সিটির প্রথম দিন থেকে আবিরকে র্যাক দেয়। আবির চায় না নাহিদের কাছে যাতে রকি র্যাক খায়, তাই সে সাবধান করার জন্য বলে দেয়। বাইকের ওপর আরাম করে যে বসে থাকে ওর নাম নাহিদ। এই ভার্সিটির সভাপতির ছেলে, খুবই খারাপ। ছোট বড় সবার জন্য একটা আতঙ্ক, কারণ সে প্রতিদিনই কারো না কারো সাথে র্যাগিং করে। আর পাশে যারা থাকে সবাই তার বন্ধু, বড়লোক ঘরের সন্তান, তাই ক্ষমতার জোরে এগুলো করে। তুই নাহিদের কাছ থেকে দূরে দূরে থাকবি। রকি হাসতে থাকে আবিরের কথা শুনে আর বলতে থাকে। আবির, তুই হয়তো জানিস না আমি কে, আমার ক্ষমতা কতটুকু। তাই ওই নাহিদকে ভয় পাওয়ার কিছু নেই। হতে পারে আমার পরিচয় পেলে আমার সাথে এমন করবে না। আমি দেখি সে আমার সাথে কি কি করতে পারে। আবিরের সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে থাকে রকির দিকে। সে বুঝতে পারছে না রকির কি এমন ক্ষমতা আছে যার কারণে সে নাহিদকে ভয় পাচ্ছে না, তাই সে প্রশ্ন করে ফেলে। রকি, তোর কি এমন ক্ষমতা যার জন্য তুই নাহিদকে ভয় পাচ্ছিস না? রকির কাছে আবিরের করা প্রশ্নটা ভালো লাগে, কিন্তু রকি এখনই তার পরিচয় কাউকে দিতে চায় না, তাই আবিরকে বলে। আবির, তুই কি MK মিস্টার কিংকে চিনিস? আবির মাথা নাড়ায়, যার মানে সে MK কে চিনে। জানিসই তো তার কি ক্ষমতা আছে। আমার একটা বড় ভাই আছে যে MKর সাথে কাজ করে। এখন যদি নাহিদ আমার সাথে খারাপ কিছু করে, তাহলে বড় ভাইকে বললে সে এসে নাহিদকে যা করার তাই করবে। তবে আমি দেখতে চাই সে আমার সাথে কিছু করে কিনা। রকির কথা শুনে আবিরের কেমন যেন বুকের ভেতর প্রশান্তির বাতাস বয়ে যায়। অনেক দিনের কিছু আশা পূরণ হতে যাচ্ছে। আচ্ছা রকি, তুই তো কত ধনী পরিবারের সন্তান, কিন্তু তুই নিজে স্মার্ট হয়ে কেন একটা বস্তির গরিব ছেলের সাথে ফ্রেন্ডশিপ করলি? তুই চাইলেও তো কত ধনী ছেলে মেয়েদের সাথে বন্ধুত্ব করতে পারতি, কিন্তু তা করিসনি কেন? রকির নিজের চোখ জোড়া বন্ধ করে সামনে ভেসে ওঠা তার মায়ের রক্তাক্ত দেহটার কথা। সে দীর্ঘশ্বাস ফেলে আবিরকে জবাব দেয়। জানিস, আমিও তোর মতো কোনো এক সময় গরিব বস্তিতে থাকতাম, কিন্তু সময়ের সাথে সব বদলে আমার জীবনটা উচ্চ শিখরে পৌঁছে গেছে। আমার মান নিষেধ ধনী পরিবারের সন্তানের সাথে যেন চলাফেরা না কি, আর এমনিতেই আমার এই বিলাসিতা জীবন ভালো লাগে না। তাই মূলত আমি তোর সাথে বন্ধুত্ব করেছি, এই আর কি। রকির এরকম উত্তরে রকির প্রতি আবিরের শ্রদ্ধা বৃদ্ধি পায়। আবির আবারও রকিকে প্রশ্ন করে। আচ্ছা রকি, তখন যে স্যার তোকে জিজ্ঞেস করেছিল তুই কোন শহর থেকে এসেছিস, তখন এমন রহস্যময় উত্তর দিয়েছিস কেন, সেটা বল। রকি মুচকি এসে জবাব দেয়। আর কি না, আমি রহস্যময় ছেলে হতে পারি, কিন্তু সব জায়গায় রহস্যময় কথা বলি না। আমার ওই কথার মানে চাইলেই স্যার বের করতে পারবে। এখন
তোকে আর বলতে হবে না, তুই নিজেই আমার কথার উত্তর পেয়ে যাবি। কথাটা বলে রকি বসা থেকে উঠে দাঁড়ায় আর আবিরকে বলে। চল আবির, তোকে বাসা পর্যন্ত ড্রপ করে দিয়ে আসি। আবিরের বসা থেকে উঠে দাঁড়ায় আর রকিকে বলে। ভাই, তুই গরিবের সাথে চলাফেরা করতে পারিস, কিন্তু গরিবের বাড়িতে যেতে পারবি না, কারণ গরিবদের বাসার অবস্থা অনেক খারাপ, যা তুই সহ্য করতে পারবি না। রকি মুচকি আসে, চোখটা বন্ধ করে ছোটবেলার কিছু স্মৃতি তার চোখের সামনে ভেসে ওঠে। রকি আবিরের পিঠে হালকা করে বাড়ি দেয়, পকেট থেকে বাইকের চাবিটা বের করে হাতে ঝাঁকাতে ঝাঁকাতে বাইকের কাছে যায়। রকি বাইকটা জোরে টান দিয়ে আবিরের সামনে এসে থামে, হাতের ইশারায় বাইকে উঠতে বলে আবিরকে। আবির কিছু একটা ভেবে বাইকের পেছনে বসে যায়। ভার্সিটির অনেকের কাছে এটা যেন সহ্য হচ্ছে না, এত ধনী পরিবারের ছেলে একটা গরিব খ্যাত ছেলেকে তার বাইকের পেছনে বসিয়েছে। রকি বাইকটা ছোট একটা বস্তির সামনে থামায়। আবির বাইক থেকে নেমে রকিকে বলে। ভদ্রতার জন্য বলতাম বাসায় আসার জন্য, কিন্তু ব্যাচেলার মানুষ, একা থাকি, আবার বাসার পরিবেশ ভালো না, তাই বাসায় আসার জন্য বললাম না, কিছু মনে করিস না। রকি মুচকি এসে বলে। আরে তুই না বললেও আমি যেতাম, কিন্তু আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, যার জন্য আজ যেতে পারবো না। অন্য আরেকদিন অবশ্যই যাব, তুই না করলেও। আবিরের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে রকিকে বিদায় জানায় আর ভাবতে থাকে রকির সম্পর্কে। হঠাৎ কোথ থেকে যেন আবিরের কাছে উদয় হলো এক অজানা অচেনা আগন্তুক, আর এসেই ভাইয়ের মতো বন্ধুর হাত বাড়িয়ে দিল। রকি, আমি পরের বার এমপি নির্বাচন করতে চাই, তুমি এটার ব্যবস্থা করে দিবে। কিছুক্ষণ আগে মেয়র সাদ্দাম খান রকিকে দেখা করার জন্য ডাকে। আবিরের নামে নামিয়ে দিয়ে রকি সাদ্দামের বাগানে বাড়িতে চলে আসে। দুইজন দুজনের সামনাসামনি বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। সাদ্দাম জানে রকি ঠান্ডা মাথায় খেলোয়াড়, তাই সে নিজে থেকে রকিকে উদ্দেশ্য করে কথাটা বলে। রকি কিছু বলে না, পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট জ্বালায় আর বিষাক্ত ধোঁয়াগুলো নাক দিয়ে ছাড়তে থাকে। সাদ্দাম জানে রকির এই একটা বদ অভ্যাস আছে, সেটা হলো সে সিগারেটের ধোঁয়া নাক দিয়ে বেশি ছাড়ে। রকি একটু শব্দ করে হাসে, সেই হাসিতে লেগে আছে রহস্যের কিছু আভা। সাদ্দামকে বলে। সাদ্দামের কথা শুনে রকি শব্দ করে হেসে বলে। সাদ্দাম ভাই, সবাই জানে গুরুত্বপূর্ণ কথার সময় আমার হাসি আসে। কী জন্য হাসি পায় জানি না আমি, তবে আমার মাইন্ড খেলার জন্য হাসাটা খুবই প্রয়োজন। আমি জানতাম আজ হঠাৎ কেন আমাকে ডেকেছেন, তাই হেসেছি। তবে পরের বার এমপি নির্বাচন করতে হলে তো রফিক চৌধুরীকে সরিয়ে দিতে হবে। সাদ্দাম পকেট থেকে একটা সিগারেট বের করে টানতে থাকে আর রকিকে বলে। আমি জানি তুমি চাইলে কোনো কিছু ব্যাপার না, তবে রফিক চৌধুরীকে এত সহজে সরানোটা আমার মনে হয় না। রকির কানে কথাটা বারবার বাজতে থাকে, তাই সে রেগে পাশে থাকা কাঁচের ফুলদানিটা ভেঙে ফেলে, জোরে চিৎকার করে বলে। এই রকির কাছে কোনো কিছু অসম্ভব নেই, আমি পারি, সব পারি। আমি রফিক চৌধুরী কেন, আরও উপরের কাউকে মারতে আমার সময় লাগবে না, একটা ফোনই যথেষ্ট। আপনি পরের বার এই সিটির এমপি হবেন। সাদ্দাম মুচকি হাসে, সে জানে রকি পারে না এমন কোনো কাজ নেই। রকি একবার যেই কাজে হাত দেয় ওইটা ছিনিয়ে নেওয়ার বুক আছে তার। রকি, তোমার কি অতীতের কথা মনে পড়ে? রকি চোখ জোড়া বন্ধ করে অতীতের কিছু ঘটনা তার চোখের সামনে ভেসে ওঠে। রকি চায় না অন্ধকার অতীতকে সামনে এসে সত্য ভবিষ্যৎকে নষ্ট করা, তাই সে বসা থেকে উঠে দাঁড়ায় আর সাদ্দামকে উদ্দেশ্য করে বলে। এই শহরে আমার পরিচয় আমি আর আপনি ছাড়া কেউ জানে না। আমি চাই না কেউ আমার সম্পর্কে কিছু জানুক, তাহলে কিন্তু পরেরটা আর নাই বা বললাম। আসি আমি, রাতে একটা মিশনে যেতে হবে। শহরে নতুন এসে ঝামেলাটা না করলেই পারতে, তা আজ রাতে তার শেষ দিন। হয়তো কোনো এক পাপিষ্টের গরিবদের কাছ থেকে টাকা লুটে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছে। কথাটা বলে রকি মেইন দরজা খুলে বেরিয়ে যায়। সাদ্দাম চাইলেও রকিকে আটকাতে পারবে না, তাই সে বৃথা চেষ্টা করেও লাভ নেই। ঢাকার একজন প্রভাবশালী ব্যবসায়ী আহাদ চৌধুরী, আজ মিরপুরের অফিসে বড় একটা মিটিং ছিল, যার জন্য আসতে একটু রাত হয়েছে। গুলশানের নির্জন এলাকা দিয়ে গাড়িটা চালাচ্ছে আহাদ চৌধুরীর ড্রাইভার শামীম। আহাদ চৌধুরী ভেতরে বসে বসে মোবাইল চালাচ্ছে, চারিদিকে অন্ধকার, দূরে দূরে দেখা যাচ্ছে ল্যাম্পপোস্টের আলো। হঠাৎই শামীম দেখতে পায় রাস্তার মাঝখানে বাইকের ওপর আরাম করে বসে আছে কোনো আগন্তুক, মুখে তার জ্বলন্ত সিগারেট। শামীম দূর থেকে গাড়ির হর্ন বাজায়, কিন্তু আগন্তুকটা বাইকের ওপর স্থির বসে আছে। শামীম রেগে গাড়িটা থামায়। আহাদ গম্ভীর গলায় বলে। শামীম, তাড়াতাড়ি গাড়ি চালাও, বাসায় যেতে হবে, অনেক রাত হয়েছে। তুমি এখন আবার গাড়ি থামালে কেন? শামীম জবাব দেয়। স্যার, সামনে কে যেন বাইক দাঁড়া করিয়ে বাইকের উপর বসে সিগারেট টানছে। গাড়ি থেকে নেমে দেখো, হয়তো মদ পান করে নেশায় ধরেছে, তাই পাগলের মতো এখানে বসে আছে।
শামীম গাড়ি থেকে নেমে আগন্তুককে উদ্দেশ্য করে বলে, এই, কে তুই? মদ খেয়ে মাঝ রাস্তায় বাইকের উপর বসে মাতলাম করছিস? রাস্তা থেকে বাইকটা সরা তাড়াতাড়ি। কিন্তু আগন্তুকটা বাইকের ওপর স্থির হয়ে বসে সিগারেট টানছে। শামীম রেগে যায়, আগন্তুকের কাছে যায়। আগন্তুকের পরনে কালো মাফিয়া ড্রেস, কাটা মাস্কের জন্য মুখটা বোঝা যাচ্ছে না। শামীম আগন্তুকের কলার ধরতে যাবে, তখনই কোত্থেকে যেন স্পাইপারের বুলেট এসে শামীমের হাতে লাগে। শামীম জোরে চিৎকার করে দৌড়ে ছিটকে পড়ে। আগন্তুকটা এটা দেখে জোরে জোরে হাসতে থাকে। হঠাৎ বাইরে থেকে জোরে চিৎকারের আওয়াজ পেয়ে আহাদ গাড়ি থেকে নেমে আসে। শামীম নিচে বসে চিৎকার করে কান্না করছে। সামনে বাইকের ওপর আরাম করে বসে সিগারেট টানছে একটা কালো অভয়। আহাদ চিৎকার করে বলে, এই, কে তুই? শামীমের হাতে গুলি করছিস কেন? আহাদ বাইকটা থেকে নেমে দাঁড়িয়ে বাম হাতে থাকা অর্ধেক সিগারেটটা টান দিয়ে নিচে ফেলে পা দিয়ে পিষে দেয়। আগন্তুকটা হাসতে থাকে আর বলতে থাকে, আমি কে? আমাকে তুই চিনবি না, কিন্তু আমি তোকে খুব ভালো করে চিনি। ঢাকার অন্যতম ড্রাগ ব্যবসায়ী, গরিবের টাকা লুটে নিজের ব্যাংক ভরতেছিস, গুন্ডা দিয়ে চাঁদা তুলিস, আর সবার সামনে ভালো মানুষের মুখোশ পরে আছিস। এগুলো কেউ জানে না। আহাদ অবাক হয়ে যায়। এত কিছু করে কিন্তু কেউ জানে না তার গোপনে করা ব্যবসার কথা। তাই আহাদ ভয়ে ভয়ে বলতে থাকে, কে তুমি? আর আমার সম্পর্কে এগুলো কি করে জানো? আগন্তুক মক্সের ভিতর মুচকি হেসে জবাব দেয়, আমি তোর সম্পর্কে আরও অনেক কিছু জানি। 3টা বউ তোর, কিন্তু কোনো বউ এ কথা জানে না। রাতের পর রাত মেয়ের নেশায় ডুবে থাকিস তুই। আরও শুনবি? এবার আহাদ কান্না করে দেয়। তুমি এগুলো জানো কিভাবে? প্লিজ ভাই, বিষয়টা আমাদের মধ্যে রেখে দেও। তুমি এভাবে শামীমকে গুলি করলে কেন? কি চাও তুমি? বলো, আমি দিয়ে দিব এখনই। তবু আমাকে কিছু করো না প্লিজ। আগন্তুকটা জোরে জোরে হাসে থাকে। তুই আমাকে কি দিবি? এখন তো আমি তোকে তোর জীবনটা ভিক্ষা দিতে পারি, কিন্তু আমি তা করব না, কারণ আমার একটা সমস্যা আছে। তুই আমার অপছন্দের কিছু কাজ করেছিস যেটা আমার সহ্য হয়নি, তাই তোকে আজ একেবারে শান্ত করতে চলে এলাম। ভাই বলেন, আমি আপনার অপছন্দের কি কাজ করেছি যার জন্য আমার সাথে এমন করছেন? তুই গরিব দুঃখীদের টাকা মেরে খাস, তাদের কাজের সঠিক পারিশ্রমিক দিস না। ভাই, এখন থেকে সব সঠিকভাবে দিব। আমাকে ছেড়ে দেন প্লিজ। ভাই, আপনাকে কত দিতে হবে বলেন, আমি দিয়ে দিব। তবুও আমাকে প্রাণ মারবেন না প্লিজ। মনে আছে কিছু মাস আগের কথা? তোর একটা বিল্ডিং তৈরি করতে যেয়ে 50 জন শ্রমিক মারা গেছে, কিন্তু তুই একটা মৃত শ্রমিকের পরিবারকে 10,000 টাকা করে দিয়েছিস। সেই গরিব শ্রমিকের জীবনের মূল্য কি 10,000 টাকা? বল আমাকে। ভাই, গরিবের জীবনের কোনো মূল্য নেই। এরা বেঁচে থেকেও শুধু দেশের জনসংখ্যা বৃদ্ধি করছে। আর আমি এখন আপনাকে একটা অফার করছি। গাড়িতে 50 লক্ষ টাকার একটা ব্রিফকেস আছে। আপনি সবগুলো টাকা নিয়ে আমাকে ছেড়ে দেন। কথাটা শুনে আগন্তুকটা পেছন থেকে একটা ধারালো ছুরি বের করে আহাদের দিকে এগিয়ে যায়। আগন্তুকের কাণ্ডে হাত ভয় পেয়ে পিছিয়ে যায়, কিন্তু আগন্তুকটা হাতের ডান হাত ধরে কেটে ফেলায়। হালকা চাঁদের আলোয় দূর থেকে ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে তাজা রক্তগুলো পিছঢালা রাস্তায় ঝরে পড়ছে। কনুই থেকে কবজি মাছ বরাবর কাটা অংশটুকু রাস্তায় পড়ে আছে। আহাত ব্যথায় জোরে চিৎকার করে কান্না করছে। আগন্তুকটা জোরে হাসতে হাসতে বলে, তোর কি মনে হয় আমি মাটি দিয়ে তৈরি না? আমি পাথর দিয়ে তৈরি। হতে পারে মাটির তৈরি কিছু মানুষ আজ কাগজের তৈরি টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু আমি তেমন না। একটা গরিবের জীবনের মূল্য তোর কাছে 10,000 টাকা, কিন্তু তোর জীবনটার দাম অনেক বেশি, 50 লক্ষ টাকা। গরিব মানুষ পৃথিবীতে থাকা মানে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পাওয়া। আরে ওদের মতো গরিব বেঁচে না থাকলে তোর মতো ধনীদের নিজের কাজ নিজে করে খেতে হতো। আমি যেই ডিসিশন একবার নিয়ে নেই সেটা ভাঙার ক্ষমতা কারো নেই। আহাদের ভয় আর ব্যথায় গলায় শুকিয়ে গেছে। এখন যদি পানি পান করতে পারতো তাহলে একটু শান্তি পেত। আহাদ এখন নিজের মৃত্যু যে নিজের সামনে দেখতে পাচ্ছে, সে কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, ভাই, আমাকে আরেকটা সুযোগ দেন। আমি আর কখনো এমন করব না। আমাকে আমার জীবনটা ভিক্ষা দেন প্লিজ। সুযোগ? এই রকি কাউকে দ্বিতীয়বার চান্স দেয় না।
তোর সময় চলে এসেছে। বলেই ধারো ছুরিটা দিয়ে লম্বা করে বুকের বা পাশে একটা আঁচড় দেয়। আহাদের মুখ দিয়ে রক্ত বের হয়ে রাস্তায় পড়তে থাকে। আগন্তুকটা ছুরিটা দিয়ে আবারও আহাদের পেটের মাঝ বরাবর ঢুকিয়ে দেয়। আহাদ নিচে পড়ে যায়। চোখ জোড়া খোলা অবস্থায় পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়। আগন্তুকটা আহাদের মৃতদেহের পাশে একটা খঙ্কালের চাটু এঁকে বাইকটা নিয়ে গম্ভীর অন্ধকার রাজনীতিতে হারিয়ে যায়। ব্রেকিং নিউজ, কাল রাতে কে বা কারা যেন গুলশানের 14 নম্বর রোডে ঢাকার টপ বিজনেসম্যান আহাদ চৌধুরীকে মারাত্মকভাবে খুন করে পালিয়ে যায়। আহাদ চৌধুরীর লাশের পাশে ওনার গাড়ির ড্রাইভার শামীমকে আহত অবস্থায় পাওয়া যায়। শামীমকে ঘটনাস্থল থেকে হসপিটালে ভর্তি করা হয়। শামীমের জ্ঞান ফিরলে জিজ্ঞাসাবাদ করা হবে। আহাদ চৌধুরীর লাশটা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনো কোনো ক্লু পাওয়া যায়নি খুন সম্পর্কে। আজ এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শহরের সব জায়গায় খবরটা ছড়িয়ে পড়েছে। আবির ভার্সিটি আসার সময় একটা দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিল আর টিভিতে সংবাদটা দেখছিল। সংবাদ দেখে তার শরীরের লোম দাঁড়িয়ে যায়। আবার আহাদের লাশের পাশে কঙ্কালের ট্যাটু, পাশে বড় করে এমকে লেখা। তার মানে কোনটা মিস্টার কিং করেছে। ভাবতেই আবিরের ঘাম বেরিয়ে যাচ্ছে। সে এত কিছু না ভেবে ভার্সিটির দিকে রওনা দেয়। রকি আজও তার R50টা নিয়ে ভার্সিটিতে প্রবেশ করেছে। বাইকটা পার্ক করে ক্লাসরুমের দিকে আসবে, তখনই কোত্থেকে যেন একটা মেয়ে এসে রকিকে জড়িয়ে ধরে। রকি অবাক হয়ে যায়। হঠাৎ করে অজানা একটা মেয়ে এমন কাজ করবে ভাবতেও পারছে না। এই কে আপনি? আর আমাকে এভাবে জড়িয়ে ধরার মানে কি? আমি নীলা, তোমার সাথেই পড়ি। কাল তোমাকে দেখে তোমার উপর ক্রাশ খেয়েছি। জীবনে প্রথম কোনো ছেলেকে দেখে আমার এত পছন্দ হয়েছে। আমি তোমাকে ভালোবাসি। হোয়াট? কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? কালকের দেখায় আজই ভালোবেসে ফেলেছেন আমাকে? এগুলোকে ভালোবাসা বলা হয় না, আবেগ। সব কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। রকি, সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা আবেগ না, এটা আমার ভেতর থেকে আসা অনুভূতি। বিশ্বাস করো আমাকে, প্লিজ অ্যাকসেপ্ট করে নাও আমাকে। দেখেন নীলা, আপনাকে আমি আজ প্রথম দেখেছি, আর আজই ভালোবাসি বলে দিব এটা সম্ভব না। ভালোবাসার প্রধান অস্ত্র হলো মন। দুইটা মন মিল থাকলে ভালোবাসা হয়। কিন্তু আমি এখনও আপনার প্রতি কিছু ফিল করতে পারছি না, তাই এটাকে বোকামি ছাড়া আর কিছুই বলবো না আমি। আচ্ছা, সময় নাও, কিন্তু বেশি সময় আমি দিতে পারবো না। আর একটা কথা, তুমি এখন আমার জিনিস। কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না। বুঝতে পারছো আমার কথা? রকি বিরক্ত বোধ করছে। নীলার সাথে কথা বলতে মেয়েটা বেশি কথা বলে, যা রকির একটুও ভালো লাগে না। তাই মাথাটা নাড়িয়ে ক্লাসের দিকে চলে যায়। ক্লাসে এসে চোখ চায় পেছনের সিটে আবিরের সাথে কিছু ছেলে মজা করছে, আর আবির মাথা নিচু করে তার সহ্য করছে। রকির যেন এটা সহ্য হয় না, তাই রেগে সেখানে যেয়ে বলতে থাকে, এখানে কি হচ্ছে? সবাই আবিরের সাথে এমন করছো কেন? পেছন থেকে রকির গলার আওয়াজ পেয়ে সবাই পিছন ফিরে তাকায়। দেখে রকি রাগী মোডে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোর মধ্যে থেকে ইয়াসির নামের ছেলেটা হাসতে হাসতে বলে, সবাই দেখ, আবিরের বড়লোক বন্ধু চলে এসেছে। শালা যে কি করছে কি জানে, তার জন্য রবিনের মতো ধনী একটা ছেলে খ্যাটটার সাথে বন্ধুত্ব করেছে। এই ছেলে, মুখ সামলে কথা বলো। আবির প্রথমে এসে আমার সাথে বন্ধুত্ব করেনি, বরং আমি আগে যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি। তোমাদের যা বলার আমাকে বলো। আবিরকে এগুলো বলছো কেন? রকির কথা শুনে সবাই অবাক। রকি ছেলেটাকে বলে কি এত ধনী হয়ে গরিব ছেলের সাথে নিজ ইচ্ছে বন্ধুত্ব করেছে। ছেলেগুলো সেখানে আর দাঁড়ায় না, চলে আসে নিজ নিজের সিটে। রকি যে আবিরের পাশে বসে পড়ে। আবির মাথাটা উঁচু করে রকিকে বলে, রকি, আমার জন্য তোকে অনেক কথা শুনতে হবে। এর চেয়ে ভালো হবে তুই আমার সাথে আর বন্ধুত্ব না রাখ। আবিরের কথা শুনে রকি মুচকি এসে বলে, বন্ধুত্ব যখন করেছি সেটা ধরে রাখার শক্তি আমার আছে। কথায় আছে না যে পিছু লোকে কিছু বলে, ঠিক তেমনি অনেকে অনেক কিছু বলবে, কিন্তু তোকে থামা যাবে না। তাহলে তুই উচ্চ শিখরে পৌঁছাতে পারবি। আচ্ছা আবির, তুই আমাদের ক্লাসের নীলা নামের মেয়েটাকে চিনিস? হুম, ভালো করে চিনি। কেন, তুই হঠাৎ নীলার কথা জিজ্ঞেস করছিস কেন? কিছু হয়েছে? না, তেমন কিছু হয়নি। ক্লাসে আসার আগে আমাকে প্রপোজ করেছে, কিন্তু আমি সময় নিয়েছি। বলতে পারিস বিরক্ত লাগে মেয়েটাকে। এখন নীলার সম্পর্কে তুই যা জানিস আমাকে বল। নাহিদের ছোট বোন নীলা খুবই রাগী একটা মেয়ে। আমাকে একদমই সহ্য করতে পারে না। গরিবদের দু চোখে দেখতেই পারে না। বড়লোকের মেয়ে ভাব একটু বেশি দেখায়।
ভালো না মেয়েটা, আমার কাছে মনে হয়। এবার তুই ভেবে দেখ, সম্পর্কে করবি নাকি করবি না। আমার কাছেও মেয়েটা ভালো মনে হয়নি। আবার সামনে আসলে না করে দিব। আর আমি ভালো মেয়ে না পেলে এই সবে জড়াবো না। আবির কিছু বলতে যাবে এর আগে ক্লাসে স্যার প্রবেশ করে, সবাই স্যারকে সম্মান জানায়। ক্লাস করাতে করাতে একসময় স্যার রকিকে প্রশ্ন করে। এই নতুন ছেলে রকি, তুমি দাঁড়াও। রকি বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, জি স্যার। স্যার এমন একটা প্রশ্ন করে যা শুনে রকি মুচকি এসে জবাব দিতে শুরু করে। আচ্ছা রকি, তুমি তো নতুন, তাহলে তোমাকে সহজ একটা প্রশ্ন জিজ্ঞেস করি। অনেকেই বলে ধনীরা নাকি গরিবের হক মেরে খায়, এই সম্পর্কে তোমার কি মতামত? তুমি নিজে থেকে ব্যাখ্যা করো। রকি স্যারের প্রশ্ন শুনে মুচকি আসে, কারণ প্রশ্নটার উত্তর তার জানা আছে। তাই সে বলতে থাকে, স্যার, সব ধনী লোক যে গরিবের কাছ থেকে তার হক মেরে খায় এটা আমি বলবো না। কারণ মানুষের মধ্যে ভালো খারাপ আছেই। হয়তো কিছু লোক মনে করে গরিবের হক মেরে নিজে আরও ধনী হয়ে যাবে। আবার কিছু লোক নিজের সম্পদ কমানোর জন্য গরিব দুঃখীদের দান করে দেয়। এই শহরে এমন অনেক প্রভাবশালী লোক আছে যারা গরিবের হক মেরে খায়, কিন্তু দেখা গেছে কিছুদিন পরই সে কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আমি জানি না কেন ধনীরা গরিবদের সাথে এমন করে। তবে আমার জীবনের একটা বড় লক্ষ্য এই গরিব দুঃখীদের জন্য কিছু একটা করে যাওয়া। স্যার, আমার অবস্থানটা যতই দূরে বা বড় হোক না কেন, গরিবের সাথে কেমন যেন একটা আত্মার সম্পর্ক প্রকাশ পায় আমার মাঝে। আমি এখানে কারো প্রিয় হওয়ার জন্য মিথ্যে মিথ্যে কথা বা উদ্দেশ্য করিনি। যতটুকু পেরেছি নিজ থেকে উপস্থাপন করেছি। ধন্যবাদ। রকি, তুমি ঠিক বলছো। আমাদের সবারই উচিত গরিবদের জন্য নিজের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। রকি অনুমতি নিয়ে নিজের সিটে বসে ক্লাস সম্পূর্ণ করে। ক্লাস শেষ করে বাইরে বেরিয়ে যায় আবির আর রকি। আজ প্রচন্ড গরম পড়েছে। গ্রীষ্মের দুপুর, সূর্য মামা মাথার ওপর সোজা কিরণ দিচ্ছে। রকি আর আবির আম গাছের নিচে যেয়ে বসে পড়ে। কারো মুখে কোনো কথা নেই। পিনপতের নীরবতায় বিরাজ করছে দুজনের মধ্যে। নীরবতা ভেঙে প্রথম রকি বলা শুরু করে। কিরে আবির, চুপ করে আছিস কেন? মন খারাপ নাকি? না রে, বসে বসে তোর কথা চিন্তা করছি। রকি অবাক হয়ে বলে, আমার কথা আবার কি চিন্তা করছিস? আবির মুচকি হাসি দিয়ে বলে, তুই একজন ধনী পরিবারের ছেলে হয়েও গরিবের প্রতি তোর কত ভালো ভালো ধারণা। কিন্তু কিছু ধনী ছেলে মেয়ে আছে যারা গরিবদের যেন সহ্য করতে পারে না। তুই তাদের তুলনায় কত আলাদা, এটা চিন্তা করছিলাম। রকি মুচকি হাসে। আবির শোন, যখন তোর কাছে অনেক অনেক টাকা থাকবে তখন তুই ভুলে যাবি যে তুই কে। আর যখন তোর কাছে টাকা থাকবে না তখন সমস্ত পৃথিবী ভুলে যাবে তুই কে। রকি, তুই কি জানিস, তুই খুবই রহস্যময় কথা বলিস। জানি আমি রহস্যময় কথা বলি, কিন্তু তা বের করার জন্য রহস্যময় লোকের প্রয়োজন। রকি, সকালের সংবাদ দেখেছিস? কাল রাতে কে বা কারা যেন আহাদ চৌধুরীকে মেরে পালিয়ে গেছে। আহাদ চৌধুরী? সেটা আবার কে? আমি তো চিনি না। তবে সকালে ভার্সিটিতে আসার সময় অনেকের মুখে বলতে শুনেছি আহাদ চৌধুরী নামে কাউকে সন্ত্রাসীরা মেরে পালিয়ে গেছে। তুই ঢাকায় থাকিস আর আহাদ চৌধুরীকে চিনিস না? আহাদ চৌধুরী হচ্ছে ঢাকার টপ বিজনেসম্যান, কিন্তু লোকটা বেশি ভালো ছিল না। কেন? উনি আবার কি করেছে? কিছুদিন আগে ওনার একটা বিল্ডিং ভেঙে 50 জনের মতো লোক মারা গেছে। সবাই আমাদের বস্তিতেই থাকতো। মৃত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 10,000 টাকা করে দিয়েছে। ওনার কাছে একজন গরিব শ্রমিকের জীবনের মূল্য মাত্র 10,000 টাকা। তাই আমার কাছে মনে হয়েছে আহাদ চৌধুরীর মৃত্যু হওয়াতে অনেকেই খুশি। আমার কি মনে হয় আবির আহাদের খুনটা হয়েছে তার এই অপকর্মের জন্য। লোকটাকে দেখতে কেমন জানি খারাপ খারাপ মনে হয়। ঠিক বলেছিস তুই। রকি, দেখ সামনে তাকিয়ে নাহিদ ভাই আমাদের হাতের ইশারায় ডাকছে। চল আমরা এখান থেকে চলে যাই, নয়তো উনি কোনো না কোনো ঝামেলা করবে আমাদের সাথে। সিনিয়র বড় ভাই ডাকছে, এখন তো যেতেই হবে। যতই ঝামেলা করুক, চল আমার সাথে। কিরে আবির, কতক্ষণ ধরে তোদের ডাকতেছি, আসতে এত দেরি হলো কেন? আবির মাথাটা নিচু করে জবাব দেয়, ভাই হাতে ইশারায় ডাকছিলেন তো, তাই বুঝতে পারছিলাম না কাকে ডাকছিলেন। দুঃখিত ভাই।
বুঝতে পারছি। তা এই নতুন ছেলেটাকে ভার্সিটিতে নতুন এসেছে মনে হচ্ছে। জি ভাই, নতুন ভর্তি হয়েছে আমাদের সাথেই। এই তোর নাম কি? রিকিকে উদ্দেশ্য করে বলল। ভাই, ওর নাম রকি। আমি তোকে জিজ্ঞাসা করছি। আবির মাথাটা নিচু করে বলে, জি না ভাই। এই রকি, তুই আমাকে চিনিস আমি কে? না ভাইয়া, আমি আপনাকে চিনি না। আর আমি তো কালকে মাত্র ভর্তি হয়েছি, কারোর সাথে তেমন পরিচয় হয়নি। তাই এবার আপনার পরিচয়টা দিয়ে দেন। আমি নিজের পরিচয় দিতে পছন্দ করি না। কিছুদিন ভার্সিটিতে ঘোরাঘুরি কর, এমনিতেই আমার পরিচয় পেয়ে যাবি। ভাইয়া, যদি কোনো গুরুত্বপূর্ণ কিছুর জন্য ডেকে থাকেন তাহলে বলেন, নয়তো আমরা চলে যাই। রকির কথা শুনে নাহিদ পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালায় আর মুখের বিষাক্ত ধোঁয়াগুলো রকির মুখের ওপর ছেড়ে দিয়ে বলতে থাকে, বড় ভাই যখন ডাক দিয়েছি তখন সেটা গুরুত্বপূর্ণ কথা হতেই পারে। তো তাকে আমি আগামীকাল দেখছি। তুই ভার্সিটিতে এসে অনেক ভাব নিয়ে ঘোরাঘুরি করছিস, কালই বললাম, কিন্তু প্রথম দিন তাই কিছু বলিনি। আজ আবারও তুই একই ভুল করলি। কোনো ভার্সিটিতে এত ভাব ধরে আসতে হবে কেন? কাল থেকে যেন আমি আর এমন না দেখি। আজ সাবধান করে দিলাম, মনে থাকে যেন কথাটা। তোরা এখন যেতে পারিস। রকি বুকের ওপর ঝুলিয়ে রাখা চশমাটা ফু দিয়ে চোখে লাগিয়ে ভাপ নিয়ে বলতে থাকে, ক্যাম্পাসটা কারো বাবার না, যার যেমন ইচ্ছে সে সেইভাবে চলাবে। আর আমি কাল থেকে আরও বেশি করে ভাব নিয়ে ভার্সিটিতে আসবো। দেখি আপনি আমার কি করতে পারেন। কথাটা বলেই আবিরের হাতটা ধরে টানতে টানতে চলে আসে সেইখান থেকে। দেখছিস নাহিদ, ছেলেটা কেমন খারাপ, তোর সাথে কেমন ব্যবহার করে গেল। এটা কিন্তু মানা যায় না, কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমি দেখছি ব্যাপারটা, তোদের চিন্তা করতে হবে না। ওর সব ভাবনাও আমি বের করব। আবির আর রকি এসে আরাম করে আম গাছের নিচে বসে পড়ে। আবিরের চোখে ভয় বিরাজ করছে, কারণ নাহিদের সাথে কেউ খারাপ ব্যবহার করলে তার ফল ভালো হয় না। এখন যদি রকির এমন কিছু করে, এটা ভেবেই আবিরের বুক কেঁপে উঠছে। রকি, তুই নাহিদের সাথে এমন না করলেও পারতি। এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর হতে পারে। মনে রাখিস আমার কথাটা। রকি মুচকি এসে বলে, আবির, তোকে আগেই বলেছি, নাহিদ আমার কাছে কোনো ব্যাপার না, হাতের ময়লা। আর তুই এটা বল যে সামনে দিয়ে আসছে মেয়েটাকে। আবির সামনের দিকে চেয়ে দেখে নীল রঙের জামা পরে একটা মেয়ে এদিকেই আসছে, কিন্তু আবির মেয়েটাকে চিনতে পারছে না। আজই ভার্সিটিতে প্রথম দেখছে, তাই রকিকে বলে, রকি, মেয়েটা মনে হয় ক্যাম্পাসে নতুন, আগে তো কখনো দেখিনি। মেয়েটার চেহারায় একটা মায়া কাজ করে, কেমন যেন ইনোসেন্ট ইনোসেন্ট ভাব রয়েছে তার মধ্যে। কি ব্যাপার রকি, মেয়েটাকে দেখে প্রেমে পড়ে গেলি নাকি? আরে ধুর, আমি কি বলছি, মেয়েটাকে ভালোবাসি। প্রথম দেখা দেখি ভালোবাসা হয়ে যায়। তবে মেয়েটা দেখতে খারাপ না, আমার পছন্দ হয়েছে, এ সম্পর্কে আমার জানতেই হবে। আরে সমস্যা নেই, একই ভার্সিটিতে পড়ে যখন মেয়েটার সম্পর্কে সব জানা যাবে। আবির, আর ক্লাস করব না, চল কোথাও থেকে ঘুরে আসি। আরে ক্লাস ফাঁকি দিয়ে এখন ঘুরতে যাওয়া যাবে না। আবির, চল আমার সাথে, ক্যাম্পাসে আর ভালো লাগছে না। বলে রকি তার বাইকটা নিয়ে আবিরের সামনে দাঁড়িয়ে বলে, উঠ, কাছে একটা জায়গায় যাব। রকি, ক্লাস ফাঁকি দিয়ে যাওয়াটা কি ঠিক হবে? আবির, ওঠ বলতেছি, আমার কিন্তু রাগ হচ্ছে। রকি জোড়াজুড়িতে আবির বাইকের পেছনে বসে যায়। রকি বাইকটা চালিয়ে শহর থেকে একটু দূরে একটা লেকের পাড়ে দাঁড় করায়। বাইক থেকে নেমে আবির অবাক হয়ে যায় এমন একটা মনোরম পরিবেশ দেখে। সামনে একটা বড় ঝিল, আশেপাশে গাছপালা, হিমেল হাওয়া বয়ে যাচ্ছে চারিপাশে। এখানে এসে মনটা ভালো হয়ে গিয়েছে। তাই রকিকে উদ্দেশ্য করে বলে, রকি, জায়গাটা খুবই সুন্দর, কিন্তু তুই এমন জায়গার খোঁজ পেলি কিভাবে? আগেও আসছিস মনে হয়। রকি মুচকি এসে জবাব দেয়, আরে না, আমি আগে কখনো এখানে আসিনি। এই জায়গার নাম অনেক শুনেছি, তাই আসলাম তোকে নিয়ে। আবির আর রকি কিছুক্ষণ পর সেখান থেকে চলে আসে। আবিরকে নামিয়ে দিয়ে চলে যায় আসবে, তখনই রকির মোবাইল একটা কল আসে। রকি বাইকটা থামিয়ে পেছনের পকেট থেকে মোবাইলটা বের করে হাতে নিয়ে স্ক্রিনের ওপর সোহেল নামটা ভেসে উঠছে। রকি ফোনটা রিসিভ করে বলতে থাকে, সোহেল, ওই দিকের কি অবস্থা? বস, শালাকে ধরে এনেছি, এখন কি করব? আমার আস্তানায় নিয়ে বেঁধে রাখ, আমি আমার সময়ে চলে আসব। আজকে ঢাকার সবচেয়ে ধনী এবং ক্ষমতাশালী রাজনৈতিক নেতা আরিয়ান আহমেদকে ধরে আনার জন্য রকি কিছু ছেলে পাঠিয়েছে। আরিয়ান আহমেদকে ধরে আনার পর সোহেল নামের একটা ছেলে রকিকে ফোন দিয়ে জানায়। রকি মুচকি এসে বাইকটা স্টার্ট দেয়। সময় রাত 11:45। রকি BMW নিয়ে তার পুরনো আস্তানার সামনে দাঁড়িয়ে আছে। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। একজন ছেলের হাতে একটা ছাতা নিয়ে রকির গেট খুলে দেয়। রকি প্রবেশ করে, তার পা জোড়া বের করে প্রথম মাথাটা বের করে। পরনে তার কালো ড্রেস,
কালো হাত মোজা, পায়ের ওপরের অংশ কাটা, লম্বা হুডওয়ালা টুপি, মুখে মাস্ক দিয়ে মুখটা ঢাকা, হাতের থাকা অর্ধেক জ্বলন্ত সিগারেটটা কয়েকবার জোরে টান দিয়ে বৃষ্টির ভেজা রাস্তায় ফেলে রুমের দিকে যেতে থাকে। ছেলেটা ছাতা বন্ধ করে রুমের শাটারটা খুলে রকি ভেতরে প্রবেশ করে। 40 ওয়াটের একটা বাল্ব ছোট 8টা রুমকে হলদে আলোয় আলোকিত করে গেছে। সামনে চেয়ারে বাঁধা আছে আরিয়ান আহমেদকে। তার চোখের অবস্থা বেশি ভালো না, চুলগুলো কপালে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ডান গালে মনে হয় কেউ জোরে চড় দিয়েছে, যার কারণে ঠোঁটের কোনায় রক্ত জমাট বেঁধে কালো হয়ে গিয়েছে। আরিয়ানকে শক্তিশালী ড্রাগস পুশ করার জন্য তার এখনো জ্ঞান ফেরেনি, তাই রকি হাতের ইশারায় পেছনে দাঁড়িয়ে থাকা আরিফ নামে ছেলেটার আরিয়ানের মুখে পানি মারার ইশারা দেয়। আরিফ আরিয়ানের মুখের ওপর পানি দেয়, যার ফলে সে কিছুক্ষণ পর চোখ মেলে তাকায় আর নিজেকে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় আবিষ্কার করে। আরিয়ান এটা দেখে উত্তেজিত কণ্ঠে বলে, ভাই কে আপনারা? আর আমাকে এখানে ধরে এনে বেঁধে রাখার মানে কি? আমার সম্পর্কে কোনো ধারণা আছে আপনাদের? দেখেন, ভালোই ভালোই বলছি, আমাকে ছেড়ে দেন, নয়তো আপনাদের সবগুলোর এমন অবস্থা হবে যা ভাবতেও পারবেন না। রকি মুচকি এসে বলতে থাকে, আমি কে সেটা তোর জানা লাগবে না। তুই কে সেটা সবাই ভালো করে জানে। কিন্তু কি বলতো, আমার জগতের সবাই আমাকে ভয় পায় আর আমার কথা শোনে এবং মানে। তোর ক্ষমতা সম্পর্কে সবার ধারণা আছে, কিন্তু এখানে তোর কোনো ক্ষমতাই কাজে লাগবে না। এটা আমার আস্তানা, এখানে আর কথা শোনাবে সবাই, তোকে ভয় পাওয়ার কিছু নেই। আমাকে এখানে ধরে আনার কারণ কি? আমার ভুল বা দোষ কি? এত অস্থির হচ্ছিস কেন? আমি বলবো তুই শুনবি। তোর কি দোষ বা ভুল? তুই তো ঢাকার টপ ধনীর মধ্যে একজন, আবার রাজনীতিও করিস, কিন্তু এত টাকার পাহাড় বানালি কিভাবে? আমার একটা ছোট বিজনেস আছে, সেটা থেকে আর পার্টি থেকে পার্টনারশিপ পাই, এগুলো দিয়েই তৈরি করেছি। রকি জোরে জোরে হাসতে হাসতে বলে, তুই যে মিথ্যা কথা বলছিস সেটা তোর চেহারার হাবভাব দেখে বোঝা যাচ্ছে। আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। আমাকে এগুলো ছাড়া আর কোনো ইনকাম করার সোর্স নেই আমার। কথাটা শুনে রকি রেগে যায়। পাশে থাকা শক্ত স্টিলটা দিয়ে আরিয়ানের বাম হাঁটুতে জোরে একটা বাড়ি মেয়ের বলে, আমি তোর সম্পর্কে সব কিছু জানি। তোর সব অপকর্মের কথা তুই নিজের মুখে স্বীকার করবি, এই জন্য তোকে প্রশ্নটা করেছি। আমি মিথ্যাবাদীকে একদম পছন্দ করি না, আর যারা বেশি কথা বলে তাদেরকেও পছন্দ করি না। তুই ঢাকার নামকরা একজন রাজনৈতিক নেতা, তুই মানুষের সেবা করবি, কোনটা করলে তাদের জন্য ভালো হবে সেটা করবি। কিন্তু তুই কি করিস? স্মাগলিং করিস, গরিবের হক মেরে খাস। মনে আছে ধানমন্ডিতে একটা ছোটোখাটো বস্তি ছিল, গরিব দুঃখীদের বাসস্থান ছিল, কিন্তু তুই কি করলি? সরকারি একটা বড় প্রজেক্টের জন্য সব গরিব দুঃখীদের সেখান থেকে বের করে দিলি। এই কাজটা করার পর থেকে আমার চোখে পড়ে গিয়েছিলি, তোকে ছোট একটা চান্স দিয়েছিলাম, কিন্তু তুই দ্বিতীয়বার একই ভুল করলি। এখন বল, এগুলোর জন্য তোকে কি শাস্তি দেওয়া যায়? ভাই, আমাকে ছেড়ে দেন। আমার দ্বারা এমন ভুল দ্বিতীয়বার আর হবে না। কথাটা শুনে রকি উচ্চ স্বরে হাসতে থাকে আর বলে, ভাই, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। আমাকে ছেড়ে দেন প্লিজ, আমার দ্বারা দ্বিতীয়বার আর এমন ভুল হবে না। আরিয়ানের এমন কথা শুনে রকি উচ্চ স্বরে হাসতে হাসতে বলে, তোকে কি ধরে এনেছি ছেড়ে দেওয়ার জন্য? দ্বিতীয়বার যাতে আর এই ভুল না করতে পারিস সেই ব্যবস্থা করার জন্য ধরে এনেছি তোকে। আরিয়ানের কাছে রকির কথাটা মোটেও ভালো লাগতেছে না। সে বুঝে ফেলেছে তার সময় শেষ আজকে। সামনে ভয়ঙ্কর রকিকে দেখেই বোঝা যাচ্ছে আরিয়ানের মৃত্যু যেন এখন মাথার ওপর। আর কিছুক্ষণ, তারপরে চিরদিনের জন্য নিথর হয়ে যাওয়া। আরিয়ান ভয় কাতর চেহারা নিয়ে করুণ কণ্ঠে বলে, ভাই, আমাকে ছেড়ে দেন, আমি এই বস্তিটা আবার ওদের ফিরিয়ে দেব। প্লিজ বিশ্বাস করেন আমাকে। আরিয়ান, তোকে একটা গল্প শোনাই। শহরে গরিব একটা ছেলে ছিল যার বাবা মা কেউ নেই। পৃথিবীতে সে এতিম। ছেলেটা তার পেটের ক্ষুধা মেটানোর জন্য ছোট একটা চা স্টলে প্লাস হোটেলে কাজ করত। তার কাজ ছিল টেবিল পরিষ্কার করার, প্রতিটা টেবিলে যে খাবার সার্ভ করা। কিন্তু হঠাৎ করে একদিন ছেলেটা কাস্টমারকে পানি দিতে যেয়ে কারোর সাথে ধাক্কা লেগে গেলে হাতের গ্লাসটা সেই লোকটার উপরে পড়ে। গ্লাসের পুরো পানিটা লোকটার শার্টের উপরে পড়ার কারণে সে ছেলেটাকে কষে 3টা চড় দেয় আর খারাপ ভাষা বলে গালি দিতে থাকে। মৃত মা বাবাকে গালি দেওয়ায় ছেলেটা তা সহ্য করতে না পেরে নিচে পড়ে থাকা ভাঙা অর্ধেক গ্লাসটা দিয়ে লোকটার গলায় চালিয়ে দেয়। দোকানের মালিক ভয় পেয়ে যায় এটা দেখে, তাই সে পুলিশকে ফোন দিয়ে ছোট ছেলেটাকে ধরিয়ে দেয়। কথাটা শুনে থামে রকি। সামনে থাকা টেবিলের ওপর সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে তার থেকে একটা সিগারেট বের করে নিজের ঠোঁটে চাপে। জ্বলন্ত সিগারেট যেন রকির ঠোঁট জোড়া পুড়ে যাচ্ছে, তবুও তার থেমে নেই। এক মনে সিগারেট টানছে। রকি এবার একটু রহস্যময়ী হয়ে বলে ওঠে,
আরিয়ান, আমার গল্পটা শুনে কি তোর কিছু মনে পড়ছে? আরিয়ান রকির কথা শুনে অনেকটাই অবাক হয়ে যায়, যার কারণ রকি এতক্ষণ আরিয়ানের ছেলেবেলার গল্প বলছিল। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার সময় আরিয়ানের চোখ জোড়া বন্ধ করতেই ছোটবেলার কিছু দৃশ্য তার চোখের সামনে ভেসে বেড়ায়। আরিয়ান যতই অতীত ভুলতে চায়, কিন্তু অতীত তাকে তত হ্রাস করে ফেলে। চাইলেও সে এটা ভুলতে পারে না। সে অবাক হয়ে রকিকে জিজ্ঞেস করে, কে তুই? আর তুই আমার ছোটবেলার কথা জানিস কিভাবে? রকি সিগারেটের আরেকটা টান দিয়ে বলে, তোকে আগেই বলেছি আমি কে, তা তোর না জানলেও চলবে। আর তোর ছোটবেলার গল্প আমার অজানা নয়। এখনো কিছু ঘটনা বাকি আছে, শুনতে থাক। ছেলেটার বয়স কম থাকায় তার শাস্তি কম হয়। দীর্ঘ 14 বছর পর ছেলেটা জেল থেকে ছাড়া পায়, চলে আসে পুরনো সেই বস্তিতে যেখানে সে ছোট থেকে বড় হয়েছে। বস্তির সবাই ছেলেটাকে মুন্না নামে চিনত। এলাকায় ছোটখাটো মাস্তানি করত, কিন্তু একদিন ভাগ্য তার সহায় হয়। এলাকার সবচেয়ে ধনী ব্যক্তির বাড়িতে সে আর তার কিছু বন্ধু মিলে ডাকাতি করে। এইভাবে তারা একটা গ্যাং তৈরি করে ফেলে, যার লিডার হয়ে যায় মুন্না ভাই। কিছু বড় বড় রাজনৈতিক নেতার সাথে ঘোরাঘুরি করে রাজনীতিতে ঢুকে যায়। আস্তে আস্তে রাজনীতি করতে করতে ভালো পজিশনে পৌঁছে যায়। জনগণ তাকে আরিয়ান আহমেদ নামে চিনতে থাকে। আর এখন সে একজন ধনী এবং ক্ষমতাশালী রাজনৈতিক নেতা, আরিয়ান আহমেদ। তুই আমার সম্পর্কে এত কিছু জানলি কিভাবে? আমি জানি তুই সাধারণ কেউ না, কিন্তু তুই আমার সাথে এমন করে কি পাবি? তোর যত টাকা লাগে আমি দেবো, তবুও আমাকে এখান থেকে মুক্তি দে। থাক না কিছু কথা অজানা। মানুষ জাতিটাই এমন, সারা জীবন সফল জীবনযাপন করে মৃত্যুর সময় আফসোস করে মারা যায়। তোর ভুল একটাই, তুই গরিব দুঃখীদের প্রতি অবিচার আর অত্যাচার করিস। তোর অনেক টাকা হয়ে গেছে। অর্থ মানুষকে পিশাচ করে তোলে, আবার অর্থই মানুষকে মহৎ করে তোলে। তুই তোর নামটা ভালো জায়গায় নিয়ে গেলি না। এখন তোর জীবন বাঁচাতে তোর টাকা ক্ষমতা কোনোটাই কাজে আসবে না। দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি এখন থেকে গরিব দুঃখীদের প্রতি অবিচার আর অত্যাচার করব না। হি হি হি। আমি কাউকে দ্বিতীয়বার সুযোগ দেই না। আর পৃথিবীতে খারাপ মানুষ রেখে লাভ নেই। মানুষ নিজের মৃত্যু নিজেই কামনা করে। কথাটা বলে রকি পেছন থেকে একটা পিস্তল বের করে হাতে নিয়ে নাড়াচাড়া করে বলে, এই পিস্তলে 5টা বুলেট আছে, সবগুলোই তোর কপালে করব। আরিয়ানের চেয়ারের সাথে হেলান দিয়ে বসে আছে। চরম অসহায়ত্ব ফুটে উঠেছে তার চেহারায় চাহনিতে। আরিয়ান বিশ্বাসই করতে পারছে না যে আজ তার এই পৃথিবীতে শেষ দিন। মাথাটা নিচু করে হাত দুটোর দিকে তাকায়। এই 2 হাত দিয়ে কতই না মানুষকে হত্যা করেছে সে। আরিয়ানের মৃত্যুর কথা বারবার ঝরছে। জীবনের এই শেষ বেলায় সে নিজের অপরাধ নিয়েও চিন্তিত। নিচু গলায় রকিকে উদ্দেশ্য করে বলে, আকাশ সমান আমার অপরাধ, তবুও তোমার কাছে আমার আরতি। তোমার দয়া আমার জন্য সম্ভাবনা হিসেবে, শুধু শাস্তি আমার পাওনা। আরিয়ানের এমন আবেগী কথায় রকির মন একটুও নরম হয় না। পিস্তলটা সোজা কপাল বরাবর তাক করে আরিয়ানকে কিছু বলতে পারে না। এর আগেই রকির পিস্তলে সিগারেট চাপ দেয়। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম বুলেট আরিয়ানের কপালটা ভেদ করে চলে যায়। কপাল থেকে তাজা রক্ত বের হচ্ছে। আরিয়ান প্রবল ভয় আর অস্থিরতা গ্রাস করছে। মৃত্যুকে এত কাছ থেকে দেখছে। আরিয়ানের এমন অবস্থা দেখে রকি হা হা করে হেসে বলে, মরণের কষ্ট কেমন লাগে আরিয়ান? দেখ কত নিষ্পাপ মানুষ খুন করেছিস তুই। আরিয়ানের শ্বাস ভারী হয়ে আসছে। মুখটা হা করে কি যেন বলতে চাইছে। সবার আগ্রহ তার দিকে। আওয়াজ থেমে গেছে। মুখটা বন্ধ হয়ে এলো। আরিয়ানের বিশ্ব কাঁপানো একটা ডেক তুলে ছলে পড়লো চেয়ারের সাথে। তার প্রাণ পাখি তখন আকাশের পথে। রকি চেয়ার থেকে উঠে দাঁড়ায়। হাতের সিগারেটটা শেষ হয়ে গিয়েছে, সেটা মাটিতে ফেলে দেয়। রুমের শাটারের দিকে যেতে থাকে। তখনই পেছন থেকে সোহেল বলে, বস, শালাকে কোথায় ফেলে রেখে দিব? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে আর পাশে MK আর কঙ্কালের ট্যাটু আঁকতে ভুলবি না। আচ্ছা বস। রকি সেখানে আর দাঁড়ায় না, বাইরে চলে আসে। বৃষ্টিতে এখন কমে গিয়েছে, তাই সে নিজে হেঁটে গাড়িতে যেয়ে উঠে। রাতের আধারে মিলিয়ে যায়। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে থেকে ঢাকার সবচেয়ে ধনী এবং ক্ষমতাশালী রাজনৈতিক নেতা আরিয়ান আহমেদের মৃতদেহ পাওয়া গেছে। 2 দিনের 2টা ক্ষমতাশালী ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে, এটা নিয়ে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। পুলিশের ধারণা বাংলাদেশের মাফিয়া কিং MK এই খুন 2টা করিয়েছে। পুলিশ এখনো তদন্ত করে কোনো ক্লু বের করতে পারছে না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবির রকি ছোট্ট একটা চা স্টলে বসে চা খাচ্ছিল। তখনই টেলিভিশনের সাংবাদিকের কথাটা বলছে। এই কথাটা শুনে আবির রকিকে উদ্দেশ্য করে বলে, দেশে যে কি হচ্ছে বুঝতে পারছি না। একের পর এক খুন হয়ে যাচ্ছে। পুলিশ কি করে কে জানে। আবিরের কথা শুনে রকি মুচকি এসে বলে,
টেলিভিশনে দেখলি কি বললো? খুনগুলো কে করেছে? এম কে করেছে। তার সম্পর্কে মনে হয় তোর কোনো ধারণা নেই। সারা বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া কিং। ছোট বাচ্চা না ঘুমালে মায়ের এম কে নাম বললে বাচ্চারা ভয়ে ঘুমিয়ে পড়ে। এমপি, মন্ত্রী, মেয়র যা আছে সব তার আন্ডারে। তুই এম কে সম্পর্কে এত কিছু কিভাবে জানিস? তুই কি কখনো তাকে দেখেছিস? হি হি হি। এম কে সম্পর্কে আমার অনেক কিছু জানা, যা সে নিজেও জানে না। আমি এম কে কিভাবে দেখবো সেখানে তার নিজের লোকেরাও আজ পর্যন্ত দেখেনি। এম কে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। কোনো ঝড়ের বেগে তার অস্তিত্বের বাতাস বোঝা যায়। কোনো এক অজানা শহরের শান্ত একটা ঠান্ডা মাইন্ড গেমার নামক ছেলে, যার পদবি এম কে দেওয়া হয়েছে। সে যেই শহরে পা রাখে ওই শহরটার ওর হয়ে যায়। শত্রুর মনে ভয়ানক কম্পন সৃষ্টি তৈরি করে। আবির সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে রকিকে বলে, রকি, তোর আসল পরিচয় কি? কে তুই? তুই কি আমাকে কোনোভাবে সন্দেহ করছিস? তাহলে সেটা ভুল। আমি তোর বন্ধু রকি। আমার কাছে তোকে কেমন যেন রহস্যময় লাগে। তুই এম কে সম্পর্কে এত কিছু জানিস? আমার মনে হয় না কেন পুলিশ প্রশাসন এত কিছু জানে, তাই তোকে একটু সন্দেহ করছি, এই আর কি। আমাকে আবার কি রকম রহস্যময় লাগে? আমি সবসময় এইরকম করে কথা বলতে পছন্দ করি। আর এমকে সম্পর্কে এত কিছু জানি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে। আমাকে সন্দেহ করার কোনো মানেই হয় না। রকি, সামনে তাকিয়ে দেখ, নাহিদরা হাতে স্টিক নিয়ে আমাদের দিকেই আসছে। চল এখান থেকে চলে যাই। আবিরের কথা শুনে রকি পাশে তাকিয়ে দেখে নাহিদ, আরাফ, শিহাম আরও 3টে ছেলে, সবার হাতে মোটা স্টিক। রকি পকেট থেকে মোবাইলটা বের করে তাকে যেন একটা মেসেজ পাঠায়। আবিরের দিকে চেয়ে দেখে আবির ভয় পেয়ে আছে। রকি আবিরের পিঠে হালকা করে বাড়ি দিয়ে বলে, আমরা এখান থেকে কোথাও যাব না, এখানে বসে থাকবো। তুই কি পাগল হয়ে গেছিস? আমরা এখানে বসে থাকলে আমাদের কি করবে বুঝতে পারছিস? চল এখান থেকে। আবির আর সেখান থেকে যেতে পারে না। এর আগেই নাহিদের ছেলেপুলেরা চলে আসে। নাহিদ তার ডান হাতে স্টিকটা নিয়ে সোজা বাম হাতে আস্তে করে বাড়ি দিতে দিতে বলে, কিরে, পালিয়ে যাওয়ার ব্যবস্থা করছিলি নাকি? পালিয়ে যাব কেন? আবির হালকা ভয় পাচ্ছিল, তাই আমাকে চলে যাওয়ার জন্য বলছিল। হা 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 হা। আবির ভয় পাচ্ছিল, কিন্তু তুই ভয় পাচ্ছিলি না আমাদের দেখে? রকি মুচকি এসে বলে, তোমাদের ভয় পাওয়ার কি আছে যার জন্য ভয় পাবো? কালকে তো খুব ভাব নিয়ে বলে গিয়েছিলি আমরা কথা শুনবি না। আজ এর উপযুক্ত শাস্তি দেব। তোকে দেখাবো বড় বড় কথা কোথায় যায়। এত 4-5টা ছেলে নিয়ে আমাকে মারার জন্য চলে এসেছো? হি হি হি। এরা আমাকে মারবে, হাসি পাচ্ছে আমার। নাইস স্টিক দিয়ে রকির বাম পায়ে চড়ে একটা বাড়ি মারে। রকি নিচে পড়ে যায়, কিন্তু ব্যথায় কোনো চিৎকার করছে না। চোখ জোড়া বন্ধ করে ব্যথাটা সহ্য করে নেয়। নাহিদ রকির শার্টের কলার ধরে উঠায়, মুখের কাছে মুখ নিয়ে বলতে থাকে, কিরে, কেমন ব্যথা করে? একটু চিৎকার কর, আমার মনটা যে একটু শান্তি পায়। তোকে মারার জন্য আমি একাই যথেষ্ট, কিন্তু ওদের এনেছি আমার ক্ষমতা দেখানোর জন্য। হি 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 হি। আমি এতটাই দুর্বল না যে তোর মতো ছেলে আমাকে মেরে দিবে। আর কিছুক্ষণ অপেক্ষা কর, আমার ক্ষমতা দেখিয়ে দিব। তোর ক্ষমতা? হা 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 হা। এই ক্যাম্পাসে শুধু আমার রাজত্ব চলে, তোর কোনো ক্ষমতা আজ কাজে লাগবে না। কথাটা বলে নাহিদ আবারও রকিকে ডান পায়ে বাড়ি মারে। রকি কিচ্ছু বলে না। এই ব্যথা যেন তার কাছে কোনো কিছুই না। নাহিদের কাছে রকির এই নীরব ভঙ্গি কেন যেন ভালো লাগতেছে না। তাই সে উঁচু স্বরে বলতে থাকে, এই কুত্তার বাচ্চা, তুই চিৎকার করছিস না কেন? কি দিয়ে তৈরি তোর শরীর? এত জোরে জোরে বাড়ি মারছি, তোর কেন প্রতিক্রিয়া নেই? রকি কিছু বলে না, মুচকি হাসে। নাহিদ আবারও রকির শার্টের কলার ধরে উঠিয়ে কিছু বলতে যাবে, তখনই ক্যাম্পাসের গেট দিয়ে 3টা ব্ল্যাক কালারের গাড়ি আর পেছনে 4টা বাইক নিয়ে কিছু ছেলে পুলে প্রবেশ করে। প্রথম গাড়ি থেকে একটা ছেলে নামে, পরনে তার জিন্সের জ্যাকেট, মাথায় কালো একটা রুমাল বাঁধা, মুখে জ্বলন্ত সিগারেট। পেছনের গাড়িগুলো থেকে এরকম অনেক ছেলে নেমে আসে, রকিদের কাছে আসতে থাকে। এতক্ষণে ভার্সিটিতে অনেক স্টুডেন্ট জমে গিয়েছে। ছেলেগুলোকে দেখে নাহিদ বোকার মতো চেয়ে আছে, আর রকি জোরে জোরে হাসতে থাকে। প্রথম গাড়ি থেকে নামা আরাফাত নামের ছেলেটা এসে পকেট থেকে একটা সিগারেট বের করে আর একটা সিগারেট রকির ঠোঁটে দেয়। লাইটার দিয়ে সিগারেটের আগুন লাগায়। রকি সিগারেটটা আনতে থাকে। আম গাছের নিচের পাকা মিনারের ওপর আরাম করে বসে। সবাই অবাক হয়ে চেয়ে আছে। সবচেয়ে অবাক হয়েছে আবির, কারণ রকির এমন অ্যাটিটিউড দেখে। আকাশের আশেপাশে থাকা কম বেশি সকল স্টুডেন্ট শক খায় রকির এমন অ্যাটিটিউড দেখে। রকি তার ডান হাতে আরাফাতের সামনে ধরে। আরাফাত পেছন থেকে একটা .38 এর পিস্তল বের করে রকির হাতে দেয় আর সিগারেট টানতে টানতে নাহিদকে উদ্দেশ্য করে বলে, কিরে নাহিদ, অবাক হয়েছিস মনে হয় হঠাৎ করে আমার এমন অ্যাটিটিউড দেখে? আসলে আমি চাইনি আজই এই শহরে আমার আসল পরিচয় প্রকাশ পাক।
কিন্তু ভাগ্য বলে যে কিছু একটা আছে, সব কিছু আজই শেষ করে দিতে চাই। তুই তোর বাবার ক্ষমতা দেখিয়ে মানুষকে ভয় দেখাস, কিন্তু আমি আমার ক্ষমতা নিজে তৈরি করে দেখাই, তাও আবার মানুষের ভালোর জন্য। খারাপ ধনী আর অহংকার দুটোকে আমি সবচেয়ে বেশি অপছন্দ করি। আমি নিজে খারাপ, কিন্তু সে খারাপ কাজ করে, তাকে আমার পছন্দ না। আমি কে তুই হয়তো চিনিস না। MK নাম শুনেছিস কখনো? আমি সেই মাফিয়া কিং, গডফাদার ইন বাংলাদেশ। রকির কথা শুনে নাহিদ ভয় পেয়ে যায় আর বলে রকির এমন কথা শুনে নাহিদ ভয় পেয়ে যায়। রকির পা জোড়া জড়িয়ে ধরে বলে, ভাই আমি আপনাকে চিনতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ ভাই আমাকে মাফ করে দেন। রাখি তার জ্বলন্ত সিগারেটটা নাহিদের ডান হাতে চেপে ধরে। নাহিদ ভয়ে ও ব্যথায় জোরে চিৎকার দিয়ে ওঠে। এটা দেখে রহিত চোখে কিরে, কেমন লাগে জ্বলন্ত আগুনের ছ্যাঁকা? আমাকে মারা এত সহজ না। আমি তোকে আজ মারবো না, কারণ মশা মেরে হাত কালো করার কোনো প্রশ্নই আসে না। 2টা স্টিক আর 5-6টা ছেলে নিয়ে বখাটেদের মতো মাস্তানি করা যায়, কিন্তু মাফিয়া কিং হওয়া যায় না। মাফিয়া কিং হতে হলে বখাটে নয়, মাইন্ড গেম খেলতে হবে। মাফিয়া জগৎটাই এমন হয়, মরো নয়তো শত্রুকে মারো। এখানে যে যত বেশি ভালো করে মাইন্ড গেম খেলতে পারবে, সে ততক্ষণ বেঁচে থাকতে পারবে। নাহিদ, তুই আমাকে চিনবি কিভাবে? আমি তো কখনো নিজের আসল পরিচয় নিয়ে মানুষের সামনে আসি না। তোকে আজ মাফ করে দিব, তবে তুই গরিবদের দেখতে পারিস না, এই জন্য ছোট একটা শাস্তির ব্যবস্থা আছে। ভাই আমি আপনার সম্পর্কে প্রকাশিত নভেল থেকে জেনেছি আপনি অনেক ভয়ানক। আপনার চোখের ইশারায় মানুষের গলা পড়ে যায়। প্লিজ ভাই আমাকে প্রাণে মারবেন না, আমি আপনার সব শাস্তি মানতে রাজি আছি। রকির হাতটা সামনের দিকে বাড়ায়। একটা ছেলে রকির হাতে স্টিলটা দেয়। রকি স্টিকটা হাতে নিয়ে নিজের পড়ে থাকা নাহিদের ডান পায়ে জোরে একটা বাড়ি মারে। নাহিদ জোরে চিৎকার করে, কিন্তু নাহিদকে বাঁচাতে কেউ আসে না। রকি হাসতে হাসতে বলে, কিরে, স্টিকের বাড়ি কেমন লাগে? ভাই আমাকে আর মারবেন না, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, আমার দ্বারা এমন ভুল আর কখনো হবে না, আমাকে ছেড়ে দেন প্লিজ, আমি কারোর সাথে এমন করব না। রকি নাহিদকে আরো কিছু বলে। আবিরের কাছে যেয়ে বলে, আবির, তুই এমন ভয় পেয়ে আছিস কেন? আবির ভয় কাতর চেহারা নিয়ে করুণ কণ্ঠে বলে, ভাই আমিও আপনাকে চিনতে পারিনি, আপনার সাথে না বুঝে কত কিছু বলে ফেলেছি, আমাকে মাফ করবেন প্লিজ। আবির, তুই আমার বন্ধু। ভার্সিটিতে এসে প্রথম তোর সাথে বন্ধুত্ব করেছি। তোর মধ্যে ভালো গুণ রয়েছে যা ভার্সিটির কারো মধ্যে নেই। আমার আসল পরিচয়টা আরও আগেই তোকে বলতাম, কিন্তু কোনো এক অজানা কারণে সেটার বলা হয়নি। আজ আমাকে যেতে হবে, তোর সাথে আবার দেখা হবে। রকি কথাটা বলে ব্ল্যাক কালারের গাড়িতে যেয়ে বসে পড়ে। ক্যাম্পাসের কম বেশি সবাই রকির প্রতি ভয়ের সৃষ্টি হয়েছে। রকি গাড়িটা স্টার্ট দিয়ে মোবাইলে একটা কল আসে। মোবাইল স্ক্রিনে স্পষ্ট বোঝা যাচ্ছে সাদ্দাম। রকি মুচকি এসে মোবাইলটা কানে লাগায়। ফোনের ওই পাশ থেকে সাদ্দাম গম্ভীর গলায় বলতে থাকে, রকি, তুমি আমার সাথে দেখা করবে, সেটাও আবার রাত্রে? রকি একটু ভাবে যে সাদ্দাম ভাই তো কখনো ফোন দিয়ে দেখা করার জন্য ডাকে না, তাহলে আজ কি হলো। রকি সাদ্দামকে জিজ্ঞেস করে, সাদ্দাম ভাই, আপনি তো কখনো ফোন দিয়ে দেখা করার জন্য আমাকে ডাকেন না, তাহলে আজ হঠাৎ এমন করে নিয়ম ভাঙার কারণ কি? ফোনের ওই পাশ থেকে সাদ্দাম হাসতে হাসতে বলে, রকি, আজ তোমার আর আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন। আজ আমাদের দেখা করাটা বেশি জরুরি, তাই ফোন করে ডাকলাম তোমাকে। রকি হালকা অবাক হয়, কারণ সাদ্দাম আজ রহস্যময় কথা বলছে যা রকি নিজেও ব্যাখ্যা করতে পারছে না। সে জিজ্ঞেস করে, সাদ্দাম ভাই, আজ আপনি এমন রহস্যময় কথা বলছেন কেন? জীবনের গুরুত্বপূর্ণ দিন মানে বুঝতে পারছি না। সবসময় দেখে আসছি তুমি রহস্যময় কথা বলো, যার ব্যাখ্যা আমি নিজেও করতে পারি না। আজ না হয় আমি রহস্যময় কথা বললাম, তুমি তার ব্যাখ্যা বের করে চলে আসো। কোথায় দেখা করতে হবে? সে আগের জায়গায়, যেখানে থাকবে না কোনো তৃতীয় ব্যক্তির আগমন। কথা হবে তোমার আর আমার, চলে এসো। তোমার জন্য সারপ্রাইজ আছে যা তুমি কল্পনা করতে পারবে না। রকি কিছু বলতে যাবে, এর আগেই সাদ্দাম ওই পাশ থেকে ফোনটা কেটে দেয়। রকি বুঝতে পারছে না তার সাথে কি হতে চলেছে, তাই সে গাড়ির স্টিয়ারিং এর দিকে মন দেয়। সময় রাতটা 11:30। রকি তার ব্ল্যাক কালারের R50 V3টা নিয়ে সাদ্দামের দেওয়া জায়গায় যাচ্ছে। শহর থেকে খানিকটা দূরে জায়গাটা। রাস্তার অবস্থা বেশি একটা ভালো না। রকি বাইকের আলো স্পষ্ট বোঝা যাচ্ছে, কিছু গাড়ি এখান দিয়ে গিয়েছে। গাড়ির চাকার ছাপ এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে। রকি দেখতে পাচ্ছে কিছু দূরে কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে, একটা গাড়ির লাইট জ্বলছে, যার গাড়ির সামনে জায়গাটা বোঝাই যাচ্ছে।
রকি বাইকটা এসে থামে সেই গাড়িগুলোর কাছে। আশেপাশে সারি সারি গাছ, পাশে বড় একটা রাস্তা, তার পাশে ছোটখাটো একটা পুকুর। চাঁদের আলো এসে পুকুরে পড়ছে আর পুকুরের আলো প্রতিফলিত হয়ে জায়গাটা আলোকিত করছে। রকি পরিবেশের অবস্থা দেখে সামনের চেয়ারে বসে থাকা সাদ্দামের কাছে যায়। সাদ্দাম একটা চেয়ারে বসে আছে, সামনে একটা ছোট্ট টেবিল, ওপাশে একটা চেয়ার। রকি যে খালি চেয়ারে পায়ের ওপর পা তুলে আরাম করে বসে। কারো মুখে কোনো কথা নেই, দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে প্রথমে রকি বলে, সাদ্দাম ভাই এখানে ডাকার কি কারণ? সাদ্দাম রকির দিকে ভালো করে চেয়ে দেখে। শরীরে বড় একটা কালো কোট, মাথায় বড় হুডিওয়ালা টুপি, মুখে কিছু নেই, শুধু বোঝা যায় সাদা মুখে কালো চাপদারি। সাদ্দাম টেবিলের ওপর রাখা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চাপে। লাইটার দিয়ে সিগারেটের আগুন লাগায়, জোরে একটা টান দিয়ে। সিগারেটের প্যাকেটটা লাইটারটা রকির দিকে ঠেলে মারে। সাদ্দাম মুচকি এসে বলে, রকি, তোমাকে আজ অনেক কারণে ডাকা হয়েছে। কথাগুলো শুনতে নিজেকে প্রস্তুত করো। রকি তার সামনে থেকে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালায়। জোরে একটা টান দিয়ে বিষাক্ত ধোঁয়াগুলো উপরের দিকে ছেড়ে বলতে থাকে, রকি কথা শুনতে নিজের সবসময় প্রস্তুত রাখে, নয়তো এখনো পর্যন্ত আসতে পারতো। আপনি বলতে পারেন কি বলতে চান, আমি শুনতে প্রস্তুত। রকি, তোমার নাক দিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ার অভ্যাস আর খেলো না। আচ্ছা, তুমি আমাকে এটা বলো যে আমার এমপি নির্বাচন করার ব্যবস্থা তুমি কি করলে? রকি আবারও নাক দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, আমি এখন যে কথাটা বলবো আপনি নিজেকে প্রস্তুত করে নেন কথাটা শোনার জন্য। রকি, তোমার সাথে থাকতে থাকতে তোমার মতো হয়ে গেছি। তুমি বলো। সাদ্দাম ভাই আপনি এমপি নির্বাচন করতে পারবেন না। কথাটা শুনে সাদ্দাম জোরে জোরে হাসতে থাকে আর বলে, আমি জানতাম তুমি এমনই কিছু একটা বলবে। রকি ভ্রু কুচকে বলে, আমি এমন কিছু বলবো এটা আপনি জানতেন কি করে? নিজের বাবাকে কেউ কি নিজের হাতে মারতে পারে? এমন সৎ সাহস তো কারণেই। ঠিক বললাম তো আমি? রকি অবাক হয়ে যায় সাদ্দামের মুখে এমন কথা শুনে। রকি ভাবতে থাকে কিভাবে এটা সম্ভব, তাই সে প্রশ্ন করে, সাদ্দাম ভাই আপনি এগুলো কি বলছেন? রফিক চৌধুরী আমার বাবা হতে যাবে কেন? উনি ভালো মানুষ আর গরিব দুঃখীদের পাশে থাকে, ভালো রাজনীতি করে, তাই তাকে আমি তার সম্মানিত চেয়ার থেকে উঠাতে পারবো না? রকি, তোমার কি ছোটবেলার কথা মনে পড়ে? কোথায় ছিলে ছোট একটা বসতিতে থাকতে তোমার অসুস্থ মাকে নিয়ে? আর আজ আমি তোমাকে কোথায় নিয়ে এসেছি। চাইলে আমি মাফিয়া কিং হতে পারতাম, আমি তা করিনি। সে ছোট টোকায় ছেলেটাকে রাস্তার থেকে তুলে এনে বানিয়ে দিলাম মাফিয়া কিং। আর আজ সে আমার হয়ে কাজ করছে না, আমার কথা শুনছে না। তাহলে এতে লাভ কি আমার? দেখেন সাদ্দাম ভাই আপনার উপকারের কথা আমার মনে আছে, কিন্তু একজন ভালো মানুষকে আমি মারতে পারবো না। এখন যদি এটা করে আমি আপনার কথা অমান্য করি তাহলে এতে আমার কিছু করার নেই। রকির কথা শুনে সাদ্দাম রেগে বলে, রকি, তোর বাবার কথা মনে আছে? ঢাকার টপ ধনী ছিল তোর বাবা, আমার খুব কাছের বন্ধু ছিল তোর বাবা। শুনবি কিভাবে কি হয়েছিল তোর বাবার সাথে তোর মায়ের? রকি যেন বিশ্বাস করতে পারছে না সাদ্দাম ভাইয়ের কাছে এর বন্ধু তার বাবা। তবে বুঝ হওয়ার পর রকি কখনো দেখেনি তার বাবাকে। মায়ের কাছ থেকে শুনেছিল তার বাবা নাকি অনেক ধনী ছিল। রকির অনেক জানার আগ্রহ ছিল তার বাবার সম্পর্কে, কিন্তু তার আর হয়ে ওঠেনি। তার আগে অল্প বয়সে রকির মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। শুরু হয়ে যায় রকির টোকাই জীবন। বস্তির কিছু ছেলের সাথে মিলে বোতল টুকাই করতো। রকি যখন 10 বছর বয়স তখন থেকে সাদ্দামের সাথে পরিচয়। আজ মাফিয়া কিং হবার পেছনে সাদ্দামের অবদান আছে। রকি একটু আবেগময় হয়ে সাদ্দামকে উদ্দেশ্য করে বলে, সাদ্দাম ভাই আমার অনেক জানার আগ্রহ ছিল কি আমার বাবা কি আমার পরিচয়, কিন্তু এখনো তা জানা হলো না। আপনি এখন আমাকে সব বলবেন। সাদ্দাম মুচকি এসে বলে, তোর বাবা ছিল এই শহরের টপ ধনীর মধ্যে একজন। আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বাচ্চাটিতে থাকতে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু সেই মেয়েকে আমি নিজের করে পাইনি। তার একমাত্র কারণ শুধুমাত্র তোর বাবা। আমি যে মেয়েকে ভালোবাসতাম তোর বাবাও সে মেয়েকেই ভালোবাসতো। মেয়েটা ছিল গরিব, তাই মেয়েটাকে কেউ মেনে নেয়নি। তাই বাধ্য হয়ে তারা দুজনে পালিয়ে বিয়ে করে। তার কিছুদিন পর তুই পৃথিবীতে আসিস। তোর আর তোর বাবা মার ভালোবাসা পরিপূর্ণ ছিল, যা আমার সহ্য হয় না। তাই একটা গেম খেলে তাদের সংসারটাকেই ভেঙে দেই। তোর বাবা তোকে আর তোর মাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি গিয়েছিলাম তোর মার কাছে, কিন্তু সে আমাকে ফিরিয়ে দেয়। তোর সম্পর্কে আমি সব জানতাম, চেয়েছিলাম তোকে একদিন মাফিয়া কিং বানাবো। আমার হয়ে কাজ করবি তুই। তোকে দিয়ে তোর বাবাকে মারতে চেয়েছিলাম আমি, কিন্তু তুই তাকে মারবি না, তাই আজকে তোকে এখানে রাখা।
রকির এতক্ষণ মন দিয়ে সাদ্দামের কথাগুলো শুনছিল। রকির হাতের সিগারেটটা পুড়ে প্রায় শেষ, তবুও রাগে সে জ্বলন্ত সিগারেট হাতে চেপে ধরে আছে। সামনে থেকে সিগারেটের পকেট থেকে আরেকটা সিগারেট বের করে টানতে থাকে। এভাবে বেশ গম্ভীর গলায় রকি বলে, আমার বাবার নাম কি, কি তার পরিচয়? বাবার সম্পর্কে জানার আগ্রহ অনেক। তোর বাবা হচ্ছে এই শহরের এমপি রফিক চৌধুরী, যাকে মারার জন্য তোকে বলেছিলাম। সাদ্দামের কথা শুনে রকি বসা থেকে উঠে দাঁড়ায়। পেছন থেকে একটা পিস্তল বের করে সাদ্দামের দিকে তাক করে। সাদ্দাম রকিকে কিচ্ছু বলে না। সাদ্দাম টেবিলের উপর হালকা ভর দিয়ে সিগারেটের প্যাকেট আর লাইটার নিয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে ছোটে লাগায়। মুচকি এসে কিন্তু কিছু বলে না। রকি অবাক হয়ে যায় সাদ্দামের এমন নিরাপত্তা দেখে। রকির শত্রুকে সামনে রেখে সময় নষ্ট করতে চায় না, সাইডে ট্রিগারের চাপ দেয়। এমন সময় কেউ পেছন থেকে শক্ত কিছু দিয়ে রকির পেছনে আঘাত করে। রকির হাত থেকে পিস্তলটা পড়ে যায়। ডান হাত দিয়ে মাথাটা পেছনে চেপে ধরে। মাথা ফেটে রক্ত বের হচ্ছে। রকি নিচে পড়ে যায়। সাদ্দাম হাসতে হাসতে রকির মাথার কাছে নিচু হয়ে দেখে রকির শ্বাস এখনো চলছে। সাদ্দাম বসা থেকে উঠে দাঁড়ায়, সিগারেট টানতে টানতে বলে, কতগুলো খুন করে মানুষকে ভয় দেখিয়ে মাফিয়া কিং হওয়া যায় না? আসল মাফিয়া কিং হতে গেলে মাস্টার মাইন্ড থাকা লাগে। বুকের ভিতরে সাহসের প্রয়োজন নেই, যা এই রকির ভিতরে নেই। ওকে পাহারা দেওয়ার জন্য পালা কুত্তার প্রয়োজন হয়, কিন্তু আমি একাই 100। রকি কথাটা বলে নিচে পড়ে থাকা পিস্তলটা হাতে পর পর গুলি করে। আশেপাশে দাঁড়ানো বডিগার্ডগুলো কারোর বুকে, কারো কপালে, কারো যে লাগে। সাদ্দামের পাশে থাকা দুইটা ছেলেগুলো গুলি করতে যাবে, তার আগে রকির পিস্তল থেকে দুইটা বুলেট বের হয়ে তাদের কপালে লাগে। সাদ্দাম এগুলো দেখে ভয় পেয়ে যায়। সাদ্দামের হাতে থাকা অর্ধেক পুড়ে যাওয়া সিগারেটটা মাটিতে পড়ে যায়। রকি এক লাফে নিচ থেকে উঠে চেয়ারটা টান দিয়ে পায়ের উপর পা তুলে বসে। একটা সিগারেট জ্বালায়। সিগারেটের বিষাক্ত ধোঁয়াগুলো নাক দিয়ে ছাড়তে থাকে। রকি দেখ, সবাইকে শেষ করতে পারলো, আমাকে তুই কিছুই করতে পারবি না, কারণ তোকে আমি এতটুকু পর্যন্ত নিয়ে এসেছি। তুই আমাকে মারবি না। সাদ্দাম যেন কথাটা শেষ করতে পারছে না, এর আগেই রকি একটা গুলি করে। বুলেটটা যেয়ে সাদ্দামের ডান পায়ে লাগে। সাদ্দাম ব্যথায় চিৎকার করে ওঠে। রকি হাসতে হাসতে বলে, মাইন্ড গেম তুই খেলতে পারিসনি। তুই আমাকে নিয়ে মাইন্ড গেম খেলতে যে আমার মাইন্ড গেমের গুটি হয়ে গিয়েছিস। আমার মা মরার আগে বলে গিয়েছিল, একটা বেঈমান আমাদের সুখের সংসার ধ্বংস করে দিয়েছে, তার নাম সাদ্দাম খান, ঢাকার ছোট একটা রাজনৈতিক দলের লিডার। তখন বেঈমান কি এটা বুঝিনি, শুধু সাদ্দাম নামটা মনে রেখেছি। পৃথিবীর যেখানে থাকুক তাকে খুঁজে বের করে মারাটা আমার টার্গেট ছিল, কিন্তু 10 বছর বয়সেই তোর সাথে দেখা চেয়েছিলাম, সেখানেই তোকে মেরে দিব। আমি তা করিনি। তোর একটা অফারের কথা শুনে নিজের মাইন্ডটাকে শান্ত করে মাস্টার মাইন্ড গেম খেলতে থাকি। আমি যার হাতে তৈরি তাকে আজ নিজ হাতে মারবো, আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিব। রকি, তুই আমাকে মারতে পারবি না, কারণ তোর একটা দুর্বল জিনিস আমার কাছে আছে। যার হারানোর কিছু নেই তার ব্যাপারে সতর্ক থাক। আমার দুর্বল কোনো জিনিস নেই। মনে করে দেখ, বাসির একটা মেয়ে, নাম মনে হয় মিম। পছন্দ করিস মেয়েটাকে? মেয়েটা তোকে চিনাও না। রকি মেয়েটার কথা চিন্তা করে। সাদ্দামের দেওয়া অফারে রাজি হয়ে যায়। মিম কোথায় সেটা বল, তারপর তোকে ছেড়ে দিব। সাদ্দাম নিচ থেকে উঠে কষ্ট করে উঠে দাঁড়িয়ে মুচকি হেসে রকিকে বলে, কথাটা বলার জন্য ধন্যবাদ, তবে রকি বেইমানি করতে একটু বেশি পছন্দ করে, তাই তো দেয়া অফারটা নিয়ে তাকে ক্রেডিট না দিয়ে বিদায় করে দিব। কথাটা বলে রকি আরেকটা গুলি করে। বুলেটটা যেয়ে সোদা সাদ্দামের কপাল বরাবর লাগে। সাদ্দাম নিচে পড়ে যায়। কপাল দিয়ে তার রক্ত পড়তে থাকে। পরিবেশটা যেন থমকে আছে। আশেপাশে ঝিঝি পোকার ডাক। হিমেল হাওয়ায় বয়ে যাচ্ছে। চাঁদের আলোয় রাতটা আরো বেশি মোহনীয় করে তুলেছে। রকি ব্ল্যাক কালারের গাড়ির দরজাটা খুলে দেখে ভেতরে মুখ হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে মিম। মিমকে পাজাগোলা করে তুলে নিয়ে রকি তার বাইকে বসায়। বাইক স্টার্ট দেয়, রওনা হয় অজানা এক গন্তব্যের উদ্দেশ্যে।